হ্যাঁ, 300 ধারার খ নম্বর উদাহরণ। ক জানে যে খ এরূপ একটি রোগে ভুগিতেছে যে এক আঘাতেই তার মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। ক জানে যে খ একটা রোগে ভুগতেছে এবং যে রোগ ওই রোগে তাকে একটা আঘাত দিলে কি হইতে পারে, তার মৃত্যু হইতে পারে। তারপরে দেখেন, খ এই কথা জেনে তাকে দৈহিক জখম করার অভিপ্রায়ে আঘাত করে, উক্ত আঘাতের ফলে খ মৃত্যুবরণ করে, ক খুন করেছে। তাহলে কি, আমি এই যে দেখেন আপনাদের 300 ধারার প্রথম যে 4টা ছিল, ব্যাখ্যা ছিল, ওইখানে কিন্তু ছিল যে যদি জানা থাকে যে এই কাজটা করলে কি হইতে পারে, তার মৃত্যু ঘটতে পারে, বা এরকমের সম্ভাবনাপূর্ণ কোনো কাজ যা মানুষের কি মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। তাহলে এখানে কি, ক জানতেছে যে ও একটা রোগে ভুগতেছে, ওকে যদি আমি আঘাত করি ও আঘাতেই মারা যাবে, যদিও একজন স্বাভাবিক মানুষের ওইটুকু আঘাতে মৃত্যু হবে না। ঠিক আছে, এখন দেখেন 2 নম্বর পার্টে চলে যাই আমরা। খালি ক কী করলো, খুন করলো, যদিও আঘাতটি প্রাকৃতিক নিয়মে একজন অটুট স্বাস্থ্যবান ব্যক্তির মৃত্যু ঘটাবার পক্ষে যথেষ্ট না, কিন্তু এক্ষেত্রে যদিও ক দৈহিক জখম করার ইচ্ছা করে থাকে, তথাপি সে খুনের অপরাধে দোষী সাব্যস্ত হবে না। যদিও খ কোনো রোগে ভুগিতেছে বলে না জেনে ক তাকে এরকম আঘাত করে যা প্রাকৃতিক নিয়মে একজন অটুট স্বাস্থ্যবান ব্যক্তির মৃত্যু ঘটাইত না, যদি সে মৃত্যু ঘটাবার বা যে কোনো জখম করার ইচ্ছা না থেকে থাকে যা প্রাকৃতিক নিয়মে মৃত্যু ঘটাবে না। দেখেন এখানে দুইটা পার্ট আছে। আমি এই যে রুহুল হলো আপনার একটা স্বাভাবিক রোগে ভুগতেছে। লোকমান ভাই জানে যে রুহুলকে যদি আমি আঘাত করি তাহলে কি হবে, রুহুল মারা যাবে। তা এই লোকমান ভাই রুহুলকে মেরে ফেলা দেওয়ার উদ্দেশ্য নিয়ে যখন রুহুলকে আঘাত করতেছে, আঘাত করার ফলে রুহুলের কি হচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে। কিন্তু একজন মানুষকে মেরে ফেলা দেওয়ার জন্য যতটুকু আঘাত প্রয়োজন, লোকমান ভাইয়ের ওই আঘাতটা যথেষ্ট পরিমাণে না। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে না। তা এখন কথা হইল যে এই যে রুহুল ধরেন যে আপনার রোগে ভোগা মানে কি, অর্ধেক মারা গেছে, মানে অর্ধেক মৃত্যুশয্যায়, তখন তাকে আরেকটু আঘাত দিয়ে কী করলো, পুরোপুরিভাবে মেরে ফেলা দিল। আর এইটা হলো লোকমান ভাই করলো ইন্টেনশন নিয়ে। এখন যতটুকু আঘাত দিয়েছে তো অতটুকু আঘাত যদি মিরাজকে দেয় তাহলে মিরাজের কিচ্ছু হবে না, মারা যাবে না, কারণ মিরাজ হলো কি সুস্থ মানুষ। তো এখন যদি এই যে জানা থাকে, লোকমান ভাই যদি ইন্টেনশন নিয়ে জানে যে তার একজন রোগে ভুগতেছে, তাকে একটু আঘাত দিলেই সে মরে যাবে, এই ইন্টেনশন নিয়ে যদি আঘাত দেয় তাহলে সে খুন করেছে। আর যদি লোকমান ভাই জানে না যে রোগে ভুগতেছে, তার মানে মেরে ফেলা দেওয়ার ইন্টেনশন নাই, বা সে যে রোগে ভুগতেছে এটা জানে না জেনে আঘাত প্রদান করলো এবং রুহুল মারা গেল, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে দণ্ডনীয় নরহত্যা হবে। ঠিক আছে, এটা হলো 2টা পার্ট। আর কারো কোনো প্রশ্ন আছে, এটা বুঝতে পারেন নাই, এরকমের কেউ আছেন? নাদিরা যুক্ত হইতে পারছেন? শিলা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছেন। এখন আমরা গতদিন কোন পর্যন্ত পড়াইছিলাম? আপনারা প্রশ্ন করবেন, আমি কিন্তু আপনাদের বলেছি অনেক বেশি প্রশ্ন করবেন, যত বেশি প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন বা নিজেও বুঝতে পারবেন। হ্যাঁ, কেউ একজন বলেন কত পর্যন্ত পড়াইছিলাম?
কি আপনাদের কারো কি মনে নাই কোন পর্যন্ত পড়াইছিলাম? তো 38। হ্যাঁ, যদিও 338 পড়াই নাই, 335 পর্যন্ত লাস্ট পড়াইছি। তারপরে বলেছিলাম 339 থেকে আমরা শুরু করব। ঠিক আছে, এখন দেখেন 339 এবং 340 এই দুইটা ধারা আমরা এখন পড়ব। একটা 339টা কি রংফুল রেস্ট্রেন্ট, আর 340টা কি রংফুল কনফাইনমেন্ট। এই রংফুল রেস্ট্রেন্ট এবং রংফুল কনফাইনমেন্ট এই দুইটা থেকে আমাকে বিজিএসের ভাইভাতে প্রশ্ন ধরেছিল। ঠিক আছে, এই এই দুইটা জায়গা থেকে আমাকে বিজিএসের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আমাকে ভাইভাতে প্রশ্ন ধরেছিল। তাহলে বুঝতে পারতেছেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ধারা। এই দুইটা ধারা আপনারা কি করবেন, বাংলা এবং ইংরেজি উভয় টাইটেল মুখস্থ রাখবেন। বাংলা এবং ইংরেজি দুইটা টাইটেলে আপনারা মুখস্থ রাখবেন। দেখেন রংফুল রেস্ট্রেন্ট, রংফুল রেস্ট্রেন্ট, রেস্ট্রেন্ট বলতে আপনার অবৈধ বাধা, অবৈধভাবে কাউকে বাধা প্রদান করা। যেমন ধরেন ক কি করতেছে, একটা সরু রাস্তা দিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে, তার গন্তব্য সে যাবে হলো তার বোনের বাসায়। তা সোজা রাস্তায় দিয়ে সে তার বোনের বাসায় যাচ্ছে। ক হলো যাচ্ছে, আর গ হলো কি করেছে, গ আর ঘ এই দুইজন ব্যক্তি ককে ওই যে রাস্তাতে যাচ্ছে ওই রাস্তায় তাকে বাধা প্রদান করেছে বা আটকায় রাখছে, আটকায় রাখছে, তাকে সামনের দিকে যাইতে দিচ্ছে না। সে যে তার বোনের বাসায় যাচ্ছে ক তার বোনের বাসায় যাচ্ছে, কিন্তু গ এবং ঘ তাকে যাইতে দিচ্ছে না। তখন এই যে সোজার দিকে যাচ্ছে, সোজা যাচ্ছে, এই সোজা যাওয়াটা তখন যাকে তাকে বাধা প্রদান করতেছে সেটা হয়ে যাচ্ছে কি রংফুল বাধা। আর যখন কোনো ব্যক্তিকে একটা আবদ্ধ জায়গা, আবদ্ধ জায়গা মানে যেই জায়গায় চার দেওয়াল আছে বা চারদিকের একজন ব্যক্তিকে কোনো দিকেই মুভ করতে দিচ্ছে না, যখন কি করতেছে কোনো দিকেই মুভ করতে দিচ্ছে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকেই মুভ করতে দিচ্ছে না, একটা নির্দিষ্ট গণ্ডিতে তাকে আটকায় রাখতেছে, এই আটকায় রাখাটাকে বলা হচ্ছে অবৈধ আটক। তাহলে এটা কি হচ্ছে, অবৈধ আটক হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাইলাম দুইটা বিষয়, একটা হলো যে একটা নির্দিষ্ট গন্তব্যে সোজা দিকে কাউকে যাইতে দেওয়ার পথে বাধা প্রদান করা, আর একটা হলো একজন ব্যক্তিকে নির্দিষ্ট একটা জায়গা কি আটক করে রাখা, নির্দিষ্ট একটা জায়গা আটক করে রাখা, যেই জায়গা থেকে সে ব্যক্তি কোনো দিকেই যাইতে পারে না। সে ডাইন দিকে যাবে যাইতে পারতেছে না, সে বাম দিকে যাবে যাইতে পারতেছে না, সোজা যাবে যাইতে পারতেছে, পিছনে যাবে যাইতে পারতেছে না, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে আটক করে রাখছে। তাহলে আমরা এই যে নির্দিষ্ট জায়গা আটক করে রাখা এটাকে কি বলা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। আর একটা নির্দিষ্ট গন্তব্যে সোজাসুজিভাবে যাইতে দিচ্ছে না, যদি না দেয়, যদি বাধা প্রদান করে থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আপনার অবৈধ বাধা। ঠিক আছে, অবৈধ বাধা। এই দুইটা ধারা, এই দুইটা ধারা ইংরেজি শো মনে রাখবেন। এখন এই যে রংফুল রেস্ট্রেন্ট এটাকে আবার অবৈধ আটক বলবেন না, রংফুল কনফাইনমেন্ট এটাকে অবৈধ বাধা বলবেন না। তাহলে অবৈধ বাধার ইংরেজিটা কি রংফুল রেস্ট্রেন্ট, রংফুল রেস্ট্রেন্ট। আর অবৈধ আটকের ইংরেজিটা কি রংফুল কনফাইনমেন্ট। এই দুইটা ইংরেজি টাইটেলটা আপনারা খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন এবং মুখস্থ রাখবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই দুইটা ধারা কি বুঝতে পারছেন? দেখেন আমরা উদাহরণে চলে যাচ্ছি, উদাহরণে চলে যাচ্ছি, উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ক গকে একটি দেওয়াল ঘেরা জায়গায় গমন করতে বাধ্য করে এবং গকে দেওয়ালে তালাবদ্ধ করে রাখে, কাজেই উক্ত দেওয়াল ঘেরা জায়গার মধ্যবর্তী নির্দিষ্ট সীমারেখার যে কোনো দিকে যেতে বাধা প্রদান করা হয়, গকে অবৈধভাবে আটক করেছে বলে গণ্য হইবে। তার মানে কি ওই যে যে কোনো নির্দিষ্ট সীমারেখার যে কোনো সাইডে তাকে যাইতে বাধা দিচ্ছে, এই জন্য এটা হয়ে গেল কি অবৈধ আটক, অবৈধ আটক। তারপরে দেখেন এরূপ একটি রাস্তায় বাধার সৃষ্টি করেছে যে রাস্তা দিয়ে যাবার আইনসম্মত অধিকার এর রয়েছে,
সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে তার উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে। তাছাড়া রাস্তা দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়, গকে অবৈধ বাধা প্রদান করেছে বলে গণ্য হইবে। এখন দেখেন বেয়ার অ্যাক্টের ভাষা কিন্তু সহজ না, বেয়ার অ্যাক্টের ভাষা কিন্তু সহজ না। বেয়ার অ্যাক্টের ভাষা একটু আপনার অত্যাধিক পরিমাণে গুছালো এবং আপনার কঠিন ওয়ার্ড ইউজ করা এবং সহজ বিষয়কে পেশায় বলা। ঠিক আছে, আপনারা অন্যান্য ধারার যখন বেয়ার অ্যাক্ট পড়বেন, যেমন এসআর অ্যাক্টের বেয়ার অ্যাক্ট পড়বেন, আপনারা যখন দেওয়ানি কার্যবিধির বেয়ার অ্যাক্ট পড়বেন, ফৌজদারির বেয়ার অ্যাক্ট পড়বেন, ওই সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন যে সহজ জিনিস, ওরা কিন্তু ওই জিনিসটাই মূল বিষয়টা আলোচনা করতেছে, কিন্তু একটু ঘুরায় পেঁচায়া বা অন্যভাবে। ঠিক আছে, এখন দেখেন আমরা তাহলে এখানে পেয়ে গেলাম কি অবৈধ বাধা এবং অবৈধ আটক। আমরা যে দুইটা উদাহরণ দিলাম, একটা আপনার অবৈধ আটক এবং একটা অবৈধ বাধা প্রদান। এখন দেখেন তারপর আমরা চলে যাব কোথায়, 342 ধারায়। 342 ধারায় 341 ধারাতে দেখেন অবৈধ বাধা প্রদানের শাস্তি। অবৈধ বাধা প্রদানের শাস্তি বলতেছে 341 ধারায়। এই 341 ধারাতে আপনার শাস্তির বিধান আছে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন দেখেন তাহলে এই ধারার সর্বোচ্চ শাস্তি কতদিন? এই যে 341 ধারা বা অবৈধ বাধা প্রদানের সর্বোচ্চ শাস্তি কতদিন বলেন তো? 1 মাস। 1 মাস কারাদণ্ড। আর সর্বনিম্ন অর্থদণ্ড কত এই ধারার? সর্বনিম্ন 500 টাকা। আর কেউ আমার কথা বুঝবেন, বুঝে তারপরে উত্তর করবেন, খুব ঠান্ডা মাথায় আগে বুঝবেন। এই ধারার সর্বনিম্ন অর্থদণ্ড কত? আর কেউ আছেন বলবেন? আর সর্বনিম্ন অর্থদণ্ড 100 টাকা হতে পারে সম্ভবত। 100 টাকার নিচে আমি কোনো অর্থদণ্ড দেখি নাই। এখানে 100 টাকার সর্বোচ্চ নিচে 500 দেখেন তো নাই? বলা আছে তো? না, আমি 160 ধারায় পড়ছি হচ্ছে গিয়ে 1 মাস কারাদণ্ড এবং সেখানে 100 টাকা পর্যন্ত ছিল, অর্থদণ্ড ছিল। তো এখানে যেহেতু 500 টাকা আর 1 মাসের কথা আছে, এই জন্য আমি ধারণা করলাম যে 1 মাস হতে পারে, মানে 100 হতে পারে। দণ্ডবিধিতে উল্লেখ করা আছে এরকমের সর্বনিম্ন কারাদণ্ড হলো 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। 510 ধারাতে বলা আছে 10 টাকার কথা বলা আছে, মানে রাস্তাঘাটে অবৈধভাবে মাতলামি করে বেড়ানোর শাস্তি 10 টাকা অর্থদণ্ডের কথা বলা আছে। ঠিক আছে, এখন দেখেন এখানে বলতেছে সর্বোচ্চ অর্থদণ্ড আপনার কতদিন? সর্বোচ্চ অর্থদণ্ডের কথা বলতেছে 500 টাকা, আর সর্বনিম্ন কথা তো বলা নেই। তাহলে টাকা শুরু হয় কত থেকে? 1 টাকা থেকে না? তাহলে সর্বনিম্ন অর্থদণ্ড দ্বারা আছে 1 টাকা। ঠিক আছে, 1 টাকা থেকে আপনার 1 টাকাও দিতে পারে, 2 টাকাও দিতে পারে, 3 টাকাও দিতে পারে, সর্বোচ্চ দিবে 500 টাকা। ঠিক আছে, কিন্তু সাধারণত 1 টাকা তো দেয় না, কিন্তু এইটা। হ্যাঁ, তারপরে দেখেন 342 ধারা। 342 ধারা কি বলতেছে? অবৈধ আটকের শাস্তি। দেখেন অবৈধ আটকের শাস্তি আপনার এখানে 1 বছর কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আমরা দেখছিলাম 341-এ কি বলতেছে? 1 মাস কারাদণ্ড, সেটা হবে কি বিনাশ্রম কারাদণ্ড। আর 342-এ সশ্রম না বিনাশ্রম এই কথা বলতেছে না। তার মানে কি দাঁড়াচ্ছে? 341টা একটু স্পেশাল। কিভাবে স্পেশাল? এটা সশ্রম না বিনাশ্রম কারাদণ্ড হবে। ঠিক আছে, এইটা হলো স্পেশাল। তাহলে আমরা 341 যখন পড়বো তখন আমরা অবশ্যই কি করে পড়বো যে এইটা 1 মাস কারাদণ্ড অবশ্যই কি হবে? বিনাশ্রম কারাদণ্ড হবে, অবশ্যই বিনাশ্রম কারাদণ্ড হবে। তাহলে এইটা আপনারা কি করবেন? এই বিনাশ্রমটা আপনারা একটু মুখস্থ রাখবেন, কারণ এইখান থেকে যদি আপনার প্রশ্ন আসে এইভাবে যে 1 মাস কারাদণ্ড, 1 মাস সশ্রম কারাদণ্ড, ক নম্বরে আসলো? খ নম্বরে আসলো কতদিন? 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, 1 মাস সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আবার কি আসলো
যে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। তাহলে উত্তর আসছে ঘ, যে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ঠিক আছে, এই যে সিস্টেম আপনাদের পরীক্ষাতে আসবে, আপনারা এই যে ছোট ছোট জায়গা থেকে আপনাদের এইভাবে প্রশ্ন সাজাবে, তখন আপনারা যদি এই যে এই ছোটো ছোটো জায়গাগুলো যদি আপনারা যদি কভার করে নিতে পারেন বা আপনারা যদি আয়ত্ত করে নিতে পারেন, তাহলে যতভাবে পেশায় প্রশ্ন দিক না কেন আপনারা উত্তর করতে পারবেন। 2023 সালের বার কাউন্সিলের পিলি পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখবেন, দেখলে পারে আপনারা বুঝবেন যে বিজিএস প্রশ্ন করে কোন কোয়ালিটির বা করতে পারে কোন কোয়ালিটির বা কোন পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, কত ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে তারা প্রশ্ন করতে পারে। এই জন্য আপনারা 2023 সালের বার কাউন্সিলের পিলি প্রশ্নটা একটু সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেখেন 343 ধারা 343 ধারা যে 3 বা ততোধিক দিনের জন্য অবৈধ কি অবৈধ আটকের শাস্তি, অবৈধভাবে আটকের শাস্তি। দেখেন এখানে বলা হচ্ছে আপনার 243 ধারাতে এখানে দেখবেন যে এখানে আটক রাখবে কত দিনের জন্য। এখানে বলা হচ্ছে যে 3 থেকে কত দিনের জন্য, 3 থেকে তার বেশি দিনের জন্য আটক যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে বা আটক করে রাখে, তাহলে তার শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ঠিক আছে, 3 থেকে যদি ততোধিক হয়, 3 থেকে ততোধিক যদি হয় তাহলে সেটা কতদিন হবে? 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 144 ধারাতে চলে যান যে 10 বা ততোধিক দিনের জন্য অবৈধ অপরাধের অবৈধ আটকের শাস্তি। এখানে বলছে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড। 300 কততে? 344-এ। দেখেন এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা 42-এ বললাম কি, যে 1 মাস কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 43-এ বললাম 3 বা ততোধিক দিনের জন্য, আর আমরা 44-এ বললাম 10 বা ততোধিক দিনের জন্য। তাহলে দেখেন এই যে 343 ধারাতে 3 বা ততোধিক বলতে কতদিন বোঝাচ্ছে? 3 থেকে 9 দিন। 3 থেকে 9 দিন যদি কোনো ব্যক্তিকে আটক করে তাহলে তার শাস্তি হবে কতদিন? 2 বছর। আর যদি 10 থেকে ততদিন হয়, এখন 10 থেকে আপনার মানে এখানে তো নির্দিষ্ট টাইম বলে নাই বা পরে এইগুলোতে আপনার ইনক্লুড করে নাই, তার মানে 10 দিন থেকে 1 বছরও যদি হয় বা সেই ক্ষেত্রেও আপনার কতই হচ্ছে? 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ড বা উভয় দণ্ড। তাহলে দেখেন আমরা এখানে পাইলাম কি, প্রথমে পাইলাম 341 ধারা, 341-এ 1 মাস। দেখেন সিকুয়েন্সটা দেখেন, 341-এ 1 মাস 500 টাকা, 342-এ 1 বছর 1000 টাকা, 42-এ 2 বছর অর্থদণ্ড, আর 42-এ তো বললাম 1 বছর, 43-এ আপনার 2 বছর আর 44-এ 3 বছর। তাহলে এক এক করে বাড়তেছে, প্রথমে 1 মাস, তারপরে 1 বছর, তারপরে 2 বছর, তারপরে 3 বছর। ঠিক আছে, 1 মাস 1 বছর 2 বছর 3 বছর। তাহলে এই যে সিকোয়েন্সটা আপনারা কী করবেন? মেনটেন করবেন। তাহলে এই যে শাস্তিগুলো আমরা পড়লাম, এই শাস্তিটা যদি আপনারা এইভাবে সিকোয়েন্স করে মুখস্থ করে রাখেন তাহলে কিন্তু আপনারা ভুলবেন না। তাহলে আপনাদের সিকোয়েন্সটা হবে কি, আপনাদের মনে রাখার টেকনিকটা হবে কি, যে 1 মাস 1 বছর 2 বছর 3 বছর অবৈধ আটক এবং অবৈধ বাধা, এই অবৈধ বাধাদান এবং অবৈধ আটকের শাস্তির সিকোয়েন্স আসবে কি করে, যে অবৈধ বাধাদানের শাস্তি 1 মাস, অবৈধ আটকের শাস্তি আসবে 1 বছর, আর 3 বা ততোধিক দিনের জন্য আটকের শাস্তি আসবে কতদিন? 2 বছর, আর 10-এর অধিক যদি হয় তাহলে হবে কতদিন? তাহলে শাস্তি হবে 3 বছর। আপনারা কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এখন দেখেন দণ্ডবিধিতে একটা জায়গায় রিটের কথা বলা আছে, একটা ধারাতে রিটের কথা বলা আছে, সেটা হলো কত ধারা বলেন তো কেউ?
জানেন কি না দেখি। 345 ধারাতে 345 ধারাতে দণ্ডবিধির একটা ধারাতেই রিটের কথা বলা আছে, রিট ইস্যুর কথা বলা আছে। এখন দেখেন আমরা আপনারা এই 345 ধারা থেকে আপনারা কি পড়বেন, শুধুমাত্র একটা লাইনই পড়বেন যে এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হলো যে রিটের কথা বলা আছে কত ধারাতে, আর একটা দণ্ডবিধির কোন জায়গা রিটের কথা বলা আছে, বা দণ্ডবিধির 45 ধারাতে 345 ধারাতে কিসের কথা বলা আছে। ঠিক আছে, তাহলে এই দণ্ডবিধির 345 ধারাতে কিসের কথা বলা আছে, আর 345 ধারাতে আপনার রিটের কথা বলা আছে কত ধারাতে। তাহলে আপনার এখানে দুইটা প্রশ্ন বললাম, তাহলে এখানে আমাদের পড়ার এক লাইনের পড়া। ঠিক আছে, এক লাইনের পড়া তাহলে কী দাঁড়াচ্ছে যে 345 ধারাতে দণ্ডবিধির 345 ধারাতে রিটের কথা বলা আছে। আর রিটটা কি, এখানে কোন ধরনের রিট করবে, রিট অফ হেভিয়াস কার্পাস। রিট অফ হেভিয়াস কার্পাস এটা আপনার সংবিধানের পলিসি, সংবিধানের প্রিন্সিপাল বা সংবিধানের আপনার রিট সম্পর্কে বিস্তারিত বলা আছে 302 আর্টিকেলে। আপনারা যখন সংবিধান পড়বেন, হাইকোর্টে প্র্যাকটিস করবেন, তারপর আপনারা যখন বিস্তারিত হাইকোর্টের পারমিশনের জন্য পরীক্ষা দিবেন, তখন আপনারা রিটটা পড়বেন। আর যারা বিজিএস এর জন্য প্রস্তুতি নেবেন, আপনারা ল কলেজ থেকে হোক বা আপনারা প্রাইভেট থেকে হোক বা আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন না কেন, যেই জায়গা থেকে এলএলবি করেন না কেন, আপনারা কি করতে পারবেন, আপনারা বিজিএস পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে বিজিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাদের বয়স হয়ে যাবে সর্বনিম্ন 32 বছর। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা এদের এখানে কি বলা আছে, মুক্তিকল্পে রিট ইস্যু করা সত্ত্বেও যদি কোনো ব্যক্তিকে অবৈধ অবরোধের জন্য যে কোনো ধারার অধীন কারাদণ্ড বা অতিরিক্ত 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড দিতে পারেন। তাহলে এই যে ধরেন যে কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য রিট যদি ইস্যু করা হয়, তারপরেও যদি সেই ব্যক্তিকে কি করে মুক্তি প্রদান না করে তাহলে সেটা কী হবে, তাহলে সে তার শাস্তি হবে কতদিন, 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং যে কোনো বর্ণনার অর্থদণ্ড। তাহলে আমরা কি পাচ্ছি, দণ্ডবিধির 345 ধারাতে রিটের কথা বলা আছে। আর এখানে কোন ধরনের রিটের কথা বলা আছে, রিট অফ হেভিয়াস কার্পাস। কারণ এখানে কি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি আটক করে থাকে, তাহলে তাকে উদ্ধার করার জন্য বা কোনো ব্যক্তিকে উদ্ধার করার জন্য আমরা যে রিট দায়ের করি সেই রিটটা হলো কি, রিট অফ হেভিয়াস কার্পাস। আশা করি বুঝতে পারছেন। বুঝতে যদি কেউ না পারেন আমাকে প্রশ্ন করবেন, একদম ফ্রিলি প্রশ্ন করবেন, যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, কেউ যেন কিছু একটা বলতে যাচ্ছিলেন, একটু বলেন। বলতে চাচ্ছিলাম, বিজেএস পরীক্ষা সর্বনিম্ন বয়স লাগবে হচ্ছে 32 নাকি বলছিলেন? জি 32 বছর। সর্বোচ্চ কত লাগবে? হ্যাঁ, সর্বোচ্চ বয়স কত? মানে ওই আপনার ওই মানে সর্বোচ্চ বলতে কি আপনার 32 বছর পার হইলে আপনার পরীক্ষা দিতে পারবেন না, মানে ওইটাই হলো সর্বোচ্চ। ঠিক আছে, জি আবার বলেন প্লিজ, কথাটা বুঝতে পারি। আপনি যারা বিজিএস পরীক্ষা দিবেন তারা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, যাদের বয়স 32 বছর পর্যন্ত তারা আর কি পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, আর বার কাউন্সিলে আপনারা যে কোনো বয়সে আপনারা পরীক্ষা দিতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নাই, সেটা আপনারা জানেন। হ্যাঁ, এখন আমরা ফোর্স পড়ব এবং ক্রিমিনাল ফোর্স পড়ব এবং অ্যাসাল্ট পড়ব। ঠিক আছে, এই 3টা বিষয় আমরা কি করব, পড়ব। তো আমাদের যে বর্তমান যে সেশনটা আছে এটা হয়তো এখনই শেষ হয়ে যাবে। সো আমরা কি করব, এই সেশনটা কেটে দিয়ে আমি নতুন করে লিঙ্ক দিব, আপনারা মানে যত দ্রুত সম্ভব আবার চলে আসবেন। ঠিক আছে, আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, আপনারা দ্রুত চলে আসেন।